আজকে আমি খুব অবাক হয়ে যাচ্ছি। এই অনুষ্ঠানের কথা শুনেছি যে গত বছরও খুব সুন্দরভাবে এই দাস পরিবারের অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তী খুব সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছিল। খুব আফসোস হচ্ছিল যে গত বছর আসতে পারিনি বলে। এই বছরে আমি ঠিক করেছি, কার্তিককে বলেছিলাম নিশ্চয়ই যাব। আমার খুব ভালো লাগছে এরকম একটা যৌথ পরিবার সুস্থ সংস্কৃতির পথে আমরা আমাদের মনের যে তুষ্টি এই রবীন্দ্রনাথকে ঘিরে আমরা পরিচালনা করতে পেরেছি, এটি সত্যিকারই বিরল। আমি এই জন্য কুর্নিশ জানাই দাস পরিবারের সকল সদস্যদের। আপনারা জানেন যে সুস্থ সংস্কৃতিকে সুন্দর করতে হলে একটা যৌথ পরিবার দরকার হয়, যেটা রবীন্দ্রনাথের পরিবারের মধ্যে ছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের বাবা, তিনি সেইভাবেই তার পরিবারকে সুন্দরভাবে সাজাবার চেষ্টা করেছিলেন। আপনারা জানেন যে জোড়াসাঁকো কলকাতা, উত্তর কলকাতাতে যার জন্ম, সেই রবীন্দ্রনাথের যে ঐতিহ্য জোড়াসাঁকোতে রয়েছে, তাদের পরিবারে তখন গ্রামগঞ্জ, তখন তো সেখানে শিয়াল ডাকতো জোড়াসাঁকোতে, সেখানে সাপ ঘুরে বেড়াতো, বন জঙ্গল ছিল। আজ থেকে 163 বছর আগে রবীন্দ্রনাথের ছেলেবেলাটা প্রকৃতির সঙ্গে রবীন্দ্রনাথ মিশে গিয়েছিলেন। তথাকথিত যে শিক্ষা ব্যবস্থা, বর্তমানে যে ডিগ্রিধারী শিক্ষা ব্যবস্থা রবীন্দ্রনাথের মধ্যে ছিল না। রবীন্দ্রনাথ প্রকৃতির শিক্ষা পেয়েছে, বাড়িতে বসেই তার শিক্ষালয়। তবে রবীন্দ্রনাথ জানলায় দেখতো দইওয়ালা যাচ্ছে, জানলায় দেখতো ফেরিওয়ালা যাচ্ছে, জানলায় দেখতো বধূ কলসি নিয়ে জল আনতে যাচ্ছে, সেই লাল মাটি। রবীন্দ্রনাথের এই প্রকৃতিটি হচ্ছে তার কাছে শিক্ষা ব্যবস্থা। এবার রবীন্দ্রনাথকে তিনি নোবেল পেলেন কি করে, গীতাঞ্জলি লিখলেন কি করে? গীতাঞ্জলি লিখে ইংরেজিতে অনুবাদ করেই তো তিনি নোবেল পেয়েছিলেন। তাহলে কি করে এই শিক্ষা তার কাছে এলো? এটি একটি প্রতিভা, তার একটি পারিবারিক প্রতিভা, তার নিজস্ব একটা প্রতিভা রবীন্দ্রনাথের। একটা গল্প আছে শিলাইদহে, বাংলাদেশে, এখনকার যে বাংলাদেশ, তখন তো পূর্ব বাংলা পশ্চিম বাংলা একই ছিল। সে রবীন্দ্রনাথ সেখানে তাদের জমিদারি ছিল, বসে আছেন রবীন্দ্রনাথ। সেখানে যারা মৎস্যজীবী, যারা ফার্মার্স, যারা কৃষক, চাষ করতে যাচ্ছে, তাদের জীবনী একদিন একজন চাষিকে ডেকে বলছে, তুমি যে সকাল থেকে বেরিয়ে যাচ্ছ, কিভাবে যাচ্ছ, তোমার কি চাষ করছো, তুমি কিভাবে শিক্ষা লাভ করেছো? রবীন্দ্রনাথ যেন একটা ছোট বাচ্চা সেই চাষির কাছে তার জীবনের কথা শুনছে, গল্প শুনছে, প্রকৃতির সঙ্গে কিভাবে সে মিশে গেছে। অর্থাৎ রবীন্দ্রনাথ হচ্ছে প্রকৃতির কবি। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখতে পাই? রবীন্দ্রনাথ একজন বড় প্রাবন্ধিক, একজন বড় গল্পকার, একজন বিশ্বকবি, একজন সমাজসেবী, এবং সমস্ত গুণ রবীন্দ্রনাথের মধ্যে পর্যবসিত হয়েছিল। আপনারা জানেন যে পরবর্তীকালে শান্তিনিকেতন তৈরি করেছিলেন তার দুটি উদ্দেশ্য। একটি উদ্দেশ্য হচ্ছে একটি বট গাছের তলায় যেমন শিক্ষালয় যদি আমরা তৈরি করতে পারি, তার যে আদর্শ, তার যে শিক্ষা ব্যবস্থা, তার যে প্রকৃতির সঙ্গে তার একটা পারিবারিক যে সম্পর্ক, সেটি রবীন্দ্রনাথের মধ্যে তৈরি করা। শান্তিনিকেতনে স্কলার হবে রবীন্দ্রনাথের মতো, সেখানে মানুষ এসে পড়াশুনো করবে, পড়াশুনো করে দেশ বিদেশে তারা রবীন্দ্রনাথের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষাধারা, প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া, সেটিকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলবে। এটি একটি উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য, আপনারা শ্রীনিকেতনের কথা শুনেছেন। আমি শ্রীনিকেতনে পড়াতে যেতাম। শ্রীনিকেতনে যারা ছাত্র আছে, সেই শ্রীনিকেতনের ছাত্র হচ্ছে, তারা হচ্ছে সমাজসেবী হবে। সোশ্যাল সায়েন্সের উপর পড়া হয়, সোশ্যাল সার্ভিসের উপর পড়া হয়। যে সমাজকে বাঁচাতে গেলে, সমাজকে সুন্দর করতে গেলে, তাতে সেইটি যদি আমরা ঠিকভাবে করি, তাহলে সমাজ বিজ্ঞানী কিছু তৈরি করা দরকার আছে। যেমন
বিজ্ঞান একটা দিক, সমাজ বিজ্ঞান একটা দিক। অর্থাৎ সমাজের যে আবিষ্কার, সমাজের যে রীতিনীতি, সমাজকে সুন্দর করার যে প্রক্রিয়া, এইগুলো শ্রীনিকেতন থেকে শিক্ষা দেওয়া হবে। এটি ছিল রবীন্দ্রনাথের একটা বিরাট আশা। সেই জন্য শান্তিনিকেতনের পাশেই শ্রীনিকেতন তৈরি করেছিলেন তিনি। সেখানে এখন MSW, BSW, যেগুলো মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক, এগুলো পড়ানো হয়। অর্থাৎ সমাজসেবী যারা তৈরি হবে সেখান থেকে পড়াশোনা করে আসতে বড় হবে। তা রবীন্দ্রনাথ, তারপর রবীন্দ্রনাথের মধ্যে ছিল ছন্দ, তার সঙ্গীত, এটি সারা বিশ্বের কাছে মাতিয়ে তুলেছে। আজ 25শে বৈশাখ, এই বৈশাখের কথা আমরা শুনি। 25শে বৈশাখ এলেই আমাদের বুক দুরু দুরু করে রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু বলার, তার গান চারিদিকে বাতাসের মতো ছড়িয়ে পড়বে। এগুলো কিন্তু আমরা যারা সাংস্কৃতিক প্রবণ মানুষ, আমরা এগুলো সবসময় ভাবনা চিন্তা করি। তাই রবীন্দ্রনাথ ছিলেন সেই রকম একজন মানুষ যার মধ্যে প্রকৃতির একটা বিরাট ছায়া সবসময় যেন ঘিরে রয়েছে। তা আজকে আমরা এই দাস পরিবার, আপনারা যে ভাবনা চিন্তা করেছেন, এবং এটি যে সত্যিকারের রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা, শুধু নাচ করলে হবে না, গান গাইলে হবে না, তার ভেতরকার যে ফিলোসফি, তার যে দর্শন, সেই দর্শনটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। রবীন্দ্রনাথ প্রকৃতির কবি। আমি একটি কবিতা বলে আপনাদেরকে বলবো আর কি। অর্থাৎ রবীন্দ্রনাথের যে জীবনটা একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে সংগঠিত হয়েছে, সেই জায়গাটা কিন্তু আমাদের বেছে নিতে হবে। শুধু রবীন্দ্রনাথের নৃত্য করলেই হবে না। রবীন্দ্রনাথ সেই পূজা পর্বে নৃত্য করছে, কেন করছে? একটা আরাধনার মধ্যে একটা নতুন পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন রবীন্দ্রনাথ। সমাজের যখন তিনি কাজ করছেন, সামাজিক জীব হিসাবে মানুষের যে একেবারে সেই গ্রাসরুট লেভেলে, অর্থাৎ নিচুতলার মানুষের যে প্রান্তিক মানুষের যে জীবনযাত্রা, সেই জীবনটাকে পরিলক্ষিত করেছিলেন। অর্থাৎ তাদের যে জীবন, একজন যারা চাষি তার জীবনযাত্রা, একজন শ্রমিক, একজন কুমোর, যার জন্য শ্রীনিকেতন তৈরি করেছিলেন। আপনারা শান্তিনিকেতনে গিয়ে দেখবেন সুরুল গ্রাম, বা যেখানে আদিবাসীদের একটা গ্রাম রয়েছে সোনাঝুরি, এই সমস্ত জায়গাগুলো রবীন্দ্রনাথকে ঘিরে রেখেছে। অর্থাৎ সেখানে আদিবাসীদের সংস্কৃতি, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের যে সৌন্দর্যবোধ, সেইগুলোকে আবিষ্কার করেছিলেন রবীন্দ্রনাথ। অর্থাৎ রবীন্দ্রনাথ শুধু একজন কাব্য লিখে শেষ করেনি, কবিতা লিখে শেষ করেনি, উপন্যাস লিখে শেষ করেনি, তার সঙ্গে সঙ্গে তার প্রকৃতির সঙ্গে একটা নতুনত্ব, প্রকৃতির সঙ্গে তার যে জীবনযাত্রা, প্রকৃতির সঙ্গে মানুষের যে জীবনযাত্রা, সেটিকে সৌন্দর্য লাভ করেছিলেন। এইটি হচ্ছে রবীন্দ্রনাথ। আমরা রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের কথা বলতে পারি, পরবর্তীকালে আমরা বিবেকানন্দের কথা বলি। অর্থাৎ রবীন্দ্রনাথ, আপনারা জানেন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 সালে। হাজার হাজার মুসলিম ভাই বোনেরা, তখন পরাধীন ভারতবর্ষ, 1905 সাল, পরাধীন ভারতবর্ষে কলকাতার ময়দানে কয়েক হাজার মুসলিম ভাইরা এসেছিল দুটি কারণে। একটি হচ্ছে বিদেশি জিনিস বর্জন, আর একটা হচ্ছে ঐক্যের বন্ধন। অর্থাৎ রাখি পরা, আমরা বলি না রাখি বন্ধন, এই রবীন্দ্রনাথ সৃষ্টি করেছিলেন। অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যত আমাদের জাত আছে, জাত বলে মানুষ তো একটা জাত, বাকি হচ্ছে আমরা তৈরি করে নিয়েছি ও হিন্দু, ও মুসলিম, ও খ্রিস্টান, ও বৌদ্ধ, এটসেট্রা। কিন্তু মানুষই হচ্ছে, রবীন্দ্রনাথ সেটাই ভেবেছিলেন, সব মানুষই সমান। রাখি বন্ধন উৎসব, রবীন্দ্রনাথের সেই রাখি পরানো, হিন্দু মুসলমানকে রাখি পরানো, ভাই বলে আমন্ত্রণ করা, তাকে জড়িয়ে ধরা, এবং বোনেরা ভাইদের রাখি পরাবে, ভাইরা বোনকে আশীর্বাদ করবে, এই যে একটা নতুন সম্পর্ক করেছিলেন রবীন্দ্রনাথ। এবং বঙ্গভঙ্গ আন্দোলন আরেকটা কি করেছিলেন, যে বিদেশি, আমাদের দেশের যে জাতীয় যে সমস্ত পোশাক রয়েছে, জাতীয় যে সমস্ত তাঁত রয়েছে, তাঁতিরা, তাদের জিনিস আমরা পরবো, আমরা বিদেশি জিনিস বর্জন করব। রবীন্দ্রনাথই সৃষ্টি করেছিলেন 1905 সালে। আজ থেকে কত বছর আগে। আজকে আমরা চায়না জিনিস ব্যবহার করছি, আমরা জাপানি জিনিস ব্যবহার করছি, কিন্তু আমাদের ভারতবর্ষে যে সম্পদ রয়েছে, সেই সম্পদকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। রবীন্দ্রনাথের সামনে বিবেকানন্দ বলছেন যে আমাদের ভারতবর্ষের যে সম্পদ আছে, এই সম্পদকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে পৃথিবীর যত সম্পদ আছে তার চেয়ে বেশি সম্পদ হচ্ছে ভারতবর্ষে। কিন্তু ভারতবর্ষ এগোচ্ছে না কেন? নোংরা নানান ধরনের রাজনৈতিক পটভূমিকা, আমাদের মধ্যে ঈর্ষা, আমাদের মধ্যে একটা অহংকার,
এই সমস্ত কারণে ভারতবর্ষ অনেকটা পিছিয়ে আছে। কিন্তু ভারতবর্ষের মানুষের যা বুদ্ধি আছে, ভারতবর্ষের মানুষের মধ্যে যা কর্মের দক্ষতা রয়েছে আর কোনো জায়গায় নেই। আজকে আমরা আদিবাসী এলাকায় যখন যাই তখন দেখতে পাই সুন্দর আদিবাসী তার ঘরগুলো কি সুন্দর করে আলপনা আঁকে। তারা কি ইঞ্জিনিয়ারিং পাশ করে এসছে? তারা কি শিল্প শিখে এসছে? না, তাদের হচ্ছে এটাই রবীন্দ্রনাথের সৃষ্টি, যে তাদের ভেতর থেকে যে শিক্ষা, সৌন্দর্যের শিক্ষা, সেই শিক্ষাটুকু তাদের কাছে দিয়েছে। এইটি হচ্ছে এডুকেশন। এডুকেশন আর কিছু না। বিবেকানন্দ বলছেন এডুকেশন দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি এ মেন। মানুষ তো তার যে পূর্ণ বিকাশ, ভেতরে প্রত্যেক মানুষের মধ্যে বুদ্ধি আছে, প্রত্যেক মানুষের মধ্যে শিক্ষা রয়েছে। সে হয়তো বিএ পাস করেনি, এমএ পাস করেনি, কিন্তু তার মধ্যে শিক্ষা আছে বলেই তো কুমোর ভালো হাঁড়ি কলসি তৈরি করতে পারছে। চাষ করছে যারা চাষিরা, বৃদ্ধ চাষি যাদের শিক্ষা রয়েছে, তাদের কিন্তু বিএসসি পাস করেনি, এগ্রিকালচার পড়েনি, কিন্তু তারা তো চাষ করে যাচ্ছে, তাদের মধ্যে শিক্ষা আছে। শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষা ছিল না, নিরক্ষর একজন মানুষ শ্রীরামকৃষ্ণ, কিন্তু যত মত তত মতের কথা বলে গেছেন তো শ্রীরামকৃষ্ণ। আকবর সম্রাট, আকবর নিরক্ষর রাজা ছিল, মোগল সাম্রাজ্য চালিয়ে গেছে, তাহলে তার মধ্যে শিক্ষা নেই? তাহলে মোগল সাম্রাজ্য কিভাবে চালিয়ে গেছে? আমরা ছত্রপতি শিবাজির কথা বলি, ছত্রপতি শিবাজি, এটাও রবীন্দ্রনাথ লিখেছেন তার কবিতায়, সম্রাট মানে ছত্রপতি শিবাজির নামে। ছত্রপতি শিবাজি নিরক্ষর মারাঠা এক সম্রাট ছিলেন, তিনি তো নিরক্ষর ছিলেন, তাহলে কিভাবে মারাঠা সাম্রাজ্য চালিয়ে গিয়েছে? তার মধ্যে শিক্ষা রয়েছে। রবীন্দ্রনাথের মধ্যে ক্লাস 8 পাস করেছে কি 7 পাস করেছে, প্রকৃতি শিক্ষা পেয়েছে, সেখান থেকে তার ডেভেলপমেন্ট হয়েছে। এই জায়গাটা হচ্ছে মূল বিষয়। অর্থাৎ আজকে আমার খুব ভালো লাগছে এই কারণে, বেশি বক্তব্যর ব্যাপার নয়, সারা রাত ধরে বক্তব্য রাখা যায়, নানান ধরনের বক্তব্য। আমি আপনাদের কাছে বলি, আমি যখন আজ থেকে অনেক বছর আগে আমি ফিলিপিন্সে ছিলাম 1 বছর। ফিলিপিন্সে রবীন্দ্রনাথ সম্পর্কে ভারতীয় এবং ফিলিপাইন্স যারা আছে তাদের রবীন্দ্রনাথ সম্পর্কে খুব একটা জানতো না। বিভিন্ন আইল্যান্ডে যে দ্বীপগুলো আছে, ওখানে 7,100টা আইল্যান্ড আছে ফিলিপিন্সে। আমি একটা আইল্যান্ডে ছিলাম, আমাকে একজন স্পন্সর করেছিলেন, আমি ওখানে প্রায় 1 বছর ছিলাম, তাদেরই পয়সা খেয়েছি এবং পড়াশুনো করেছি। এবং সেখানে গিয়ে দেখেছি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু কিছু মানুষ জানে, আমরা আমাদের কালচারটা, রবীন্দ্রনাথের কালচারটা তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম। তখন তারা ভাবছে রবীন্দ্রনাথের মধ্যে এই ধরনের গ্রাম্য জিনিসটা ছিল, যার মধ্যে একটা নতুন একটা সৌন্দর্যের আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিদেশেও আজকে রবীন্দ্রনাথ, রাশিয়া বলুন, আমেরিকা বলুন, জাপান বলুন, সারা পৃথিবীর যতগুলো দেশ আছে রবীন্দ্রনাথকে চেনে না এমন লোক নেই। কেন চেনে? তার যে সৌন্দর্য, তার যে প্রকৃতির প্রতি আস্থা, তার যে একজন বিশ্বকবি, তার যে একটা ঔপন্যাসিক, তার যে সামাজিক রীতিনীতি, এই সবগুলোই হচ্ছে অ্যাকসেপ্টেড। সেই জন্য পৃথিবীর মানুষ তাকে চিনেছে। তা আজকে এই শুভ জন্মদিনের অনুষ্ঠান 25শে বৈশাখ। আপনারা জানেন রবীন্দ্রনাথ 7ই মেতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আমরা অনেক সময় 8ই মে, 9ই মে রবীন্দ্রনাথের 25শে বৈশাখ হয় বাংলা তিথি অনুযায়ী। তা যাই হোক, এখনও রবীন্দ্রপক্ষ চলছে, আগামী 23 তারিখ অবধি রবীন্দ্রপক্ষ চলবে। পশ্চিমবঙ্গ সরকারের এই অনুযায়ী আপনারা বাংলা একাডেমি বা রবীন্দ্র সদন ইত্যাদি জায়গায় 23 তারিখ অবধি অনুষ্ঠান থাকবে। অর্থাৎ রবীন্দ্রনাথকে পক্ষকাল ধরে রবীন্দ্রনাথকে আমরা ভাবনা চিন্তা করি, সারা বছর ধরে চিন্তা করি। আজকে সত্যিকারে আজকে এই শুভ দিনে এই দাস পরিবার, বিশেষ করে আমি কার্তিককে বলবো যে সে তার তত্ত্বাবধানে এবং তাদের আত্মীয় স্বজন, তাদের ভাইরা, তাদের বোনেরা যে এত সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করেছেন, আমি কুর্নিশ জানাই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই যে এমন একটা সুন্দর পরিবেশ আপনারা এই সন্ধ্যার সময় তৈরি করেছেন। আমি এই সঙ্গে আপনাদের একটি ছোট কবিতা বলে শেষ করব, কারণ পরে আমি একটু দেখবো অনুষ্ঠান, সেই জন্য একটা ছোট কবিতা বলে শেষ করব। এটি রবীন্দ্রনাথের একটি তথ্যমূলক কবিতা। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে,
মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম, যিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারে ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আবার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে যে পৃথিবীর পাজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিকার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে পৃথিবীর পাজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন? কথা কও, কথা কও, বলবেন? বলো তুমি সুন্দর, বলবে? বলো আমি ভালোবাসি। নমস্কার, শুভরাত্রি।